আমি ডক্টর প্রিয়াঙ্কা আপনার কাছে আসি। অনেকগুলো বিষয় এসছে, আপনার মন্তব্য শুনতে চাই। বিশেষ করে সিলেটের আপনাদের একজন নেতার কথা বলেছে, যিনি সংসদ সদস্য, তারকে নিয়েও তিনি ডক্টর মুজাহিদ একটি কথা বলেছেন। অনেকে বলে আর কি, আমি এটাই বলছি সেই বিষয়টা আমি আচ্ছা, আতিক ভাই যেটি বলছেন সেটি হচ্ছে যে আসলে এখন ডিফারেন্সিয়েশনের জায়গায় চলে আসছে, যেহেতু গাজী নজরুল ইসলাম সংসদ সদস্যর কথাটা এসছে। তো প্রথমত হচ্ছে যে তিনি একজন সংসদ সদস্য, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরার যে এমপি, আর উনি যার কথা বলছেন সেটা আসলে আমরা ইলেকশনের আগে উনার ভাষ্য মতে আমরা শুনছি যে ইলেকশনের আগে বলে এরকম একটা ভিডিও বের হয়েছে, যেটা টু বি অনেস্ট আমার নিজের কাছে আসেনি এবং আমি মনে করি বাংলাদেশে অনেক মানুষের চোখেই সেটা আসেনি। এখন দীর্ঘ 18 মাসের কথা যদি বলি, আফটার 5ই অগাস্ট, সেই সময় আমরা দেখেছি প্রচুর বট বাহিনী দ্বারা শিকার ছিল বাংলাদেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মীদেরকে বিশেষভাবে বট দ্বারা আক্রান্ত করা হতো। সেখানে আমরা যদি চাঁদাবাজি দেখি, বিভিন্ন এআই জেনারেটেড ভিডিও দেখি, সেগুলো অনেক বেশি ছিল। সেই সময়ের কথা মন্তব্য করতে গেলে অনেক কিছু বলা লাগে, কারণ সেই সময়ের সমন্বয়ক, উপদেষ্টা, এনসিপি এবং বৈষম্য বিরোধী সকলে বিভিন্নভাবে বিভিন্ন জেলা পর্যায়ে যারা নেতারা ছিল, যেমন আমার যেহেতু একটা নির্বাচনী এলাকা আছে, শেরপুর সদর 2বার নির্বাচন করেছি, সুতরাং আমি এলাকা খোঁজ খবরগুলো ভালো জানি। সেই সময় এরাই কিন্তু সিন্ডিকেট পেতে সব জায়গায় নিয়ন্ত্রণ করতো, সেটা ভূমি অধিগ্রহণ হোক, সরকারি ডিসি অফিসগুলো কন্ট্রোল হোক, সেটা বালুরঘাট হোক, গরুর হাট হোক, বালু দখল হোক, এভরিথিং তাদের কন্ট্রোলে ছিল, এভরিথিং তাদের কন্ট্রোলে ছিল। স্টিল তারা বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন কন্ট্রোলে নেই, এখন আছে, কিন্তু এখন যখন বর্তমান সরকার এই জিনিসগুলোকে নিউট্রালি দেখে এই ধরনের দুর্নীতি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, তখনই তাদের হচ্ছে যে রাগ, ক্ষোভ, জিদ বেড়ে যাচ্ছে। এবং একটু আগে আতিক ভাই বলেন 20 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আপা ধরলেন আমার শেরপুর সদরে কোনো রেল লাইন নেই, মেডিকেল কলেজ নেই, মানে আমার বিশ্ববিদ্যালয় নেই, তাহলে আমার এলাকার বরাদ্দটা যেভাবে হবে সেটা কি যেই আসনে মেডিকেল কলেজ, রেল লাইন, বিশ্ববিদ্যালয় আছে সেভাবে হবে? সেভাবে হওয়া তো উচিত না। তাহলে এই জায়গাটা থেকে যদি মনে করেন যে এই আসনের কিছু নাই, সেই আসনের বরাদ্দর সাথে যে আসনের সব কিছু আছে সেই আসনের বরাদ্দ সেম হতে হবে, তাহলে সেই বরাদ্দর বাকি টাকাগুলো কোথায় যাবে? দুর্নীতির খাতে যাবে, মানে কোথায় যাবে? কথাটা এটা। তাদেরকে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই স্বীকার করছে না। আরেকটা তাদের খুবই বিদ্বেষী ভাব আছে সংরক্ষিত নারী আসন নিয়ে। বাংলাদেশের সংবিধানে 50 জন নারীদের সাংবিধানিক রাইট আছে সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পালন করার, এবং আমরাও একজন নির্বাচিত সংসদ সদস্যের মতন যেহেতু স্যালারি পাই, আমাদের কিছু দায়িত্ববোধ আছে। এবং আমার যেহেতু নির্বাচনী এলাকা, তো বিশেষভাবে আমি ফোকাস করবো আমার নির্বাচনী এলাকা, এর বাইরেও পুরো বাংলাদেশের যে কোনো ভালো কাজ, যে কোনো কাজের জন্য আমি কিন্তু নিজেকে ওই জায়গাটায় কাজ করতে পারি। তো এখানে আমার কথাটা হচ্ছে যে একজন নারীর পিছনে আপনারা যদি এইভাবে লেগে থাকেন, তার দায়িত্বকে দায়িত্ব দিতে চাচ্ছে না। জামাত এনসিপির একটা জায়গায় আমার কষ্ট লাগে, ইসলাম নারীদেরকে এত বেশি সম্মানিত করে। আমার এলাকা আপনি আসেন, আপনি তো ভালো জানেন আমার এলাকায় অলরেডি একজন সংরক্ষিত নারী আসন, ওনাকে 5টা দায়িত্ব দেয়, অনেক বেশি হয়ে গেছে, মানে 5টা আসন উনি দায়িত্ব, এত বড় কষ্ট হবে ভাবরে। আপনি আসেন ওনাকে সবাইকে 5টা করে দিয়েছে, 4টা-5টা করে। হ্যাঁ, তো আমার আসনটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা, সুতরাং আমি আমার নির্বাচনী এলাকার দায়িত্বটাই পেয়েছি। তো উনার আসনও সংরক্ষিত নারী আসন আছে। আপনি আসলে কিছু বরাদ্দ দিলে সুবিধা হবে, কারণ ওনাদের বরাদ্দ টাকাটা উনি দিবে বলছে, সব জায়গায় কাজ করতে পারবে। আপনি আপনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হচ্ছে আমাদের সব বাংলাদেশের সব জায়গা নিয়ে কাজ করার অধিকার আছে। তাহলে আমাদের বিরোধী দলের এমপিদেরকে দিল না কেন? বিরোধী দলের যে এমপিরা তাদেরকে ভাগ করে দেখ 5টা করে। ওইটাও বলা হয়েছে সংসদে। ভাই আপনি সংসদে যেটা বলে কিচ্ছু বলে কিন্তু আমি একটু বলতে চাই, এর বিরুদ্ধে কিন্তু অভ্যুত্থানটা হয়েছে, ভাগাভাগি বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, এবং বিরোধী জোট যে কিছুই করতে পারছে না এটা বলছে। এখানে একটা কথা আমি বলি, আমাদের যে সংসদ সদস্যপদ থাকবে কিনা যাকে নিয়ে কথা হচ্ছে, তিনি কিন্তু যে নারীর সাথে, যে কিশোরীর সাথে সম্পর্ক স্থাপন করেছেন, তার পিতাকে একটি ট্রেড লাইসেন্স করে দিয়েছেন এবং সেই ঠিকাদারি একটি লাইসেন্স করে দিয়েছেন এবং ঠিকাদারি ব্যবসা তিনি দিয়ে যাচ্ছেন সেই তাকে। তো একেবারেই বিরোধী জোটের কোনো যদি কিছুই করতে না পারে, তাহলে এই সুবিধাগুলো তিনি কিভাবে দিচ্ছেন? সরকারি টাকা দিছে এবং না আমি বলছি, আপনারা বলছেন কিছুই করতে পারছেন না, একেবারে কোনো কিছু করার সুযোগ নেই। আমি বলি আপনারা আমার সাথে হচ্ছে, আমি সৎ মানুষ, সাপোজ আমার এলাকায় উনি যেটা বলে, জাস্ট একটা ডাটা দেই, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান এটা রিসার্চ করেছেন, গত 17 বছরে বাংলাদেশে এডিবি যে বাজেট হয় না, সেই বাজেটটা কোন জেলায় কত % গিয়েছে। উনি তো খুব চমৎকার কথা বললো। আমি বলি আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম, 0.22%, মানে 1%ও তো না, 0.5%ও না।
আপনারা যদি বলি আপনার রংপুর ঠাকুরগাঁ 0.45, দিনাজপুর পঞ্চগড় 0.5, বগুড়ার মতো যেখানে আমরা বলি সবচেয়ে নাকি বগুড়াতে হয় না সেখানে 0.8, মানে একের কাছাকাছি। গোপালগঞ্জ অলওয়েজ 5% পাইছে এই পুরো 17 বছর ধরে। আপনার কক্সবাজার পাইছে 7%, চিটাগং পাইছে 11%, ঢাকা বিভাগ পাইছে 22%। ওনার শেরপুর বলছে ওনারও একের কাছাকাছি। উনি কিভাবে বলে যে ওনার এলাকার সাথে উনি বলে যে ওনার এলাকা পিছায় আছে? আমি বলি পিছায় থাকার সংজ্ঞা যদি বলি তাহলে আমার কুড়িগ্রাম তো সবার আগে বেশি হওয়ার কথা ছিল। আপনি কি আমার এলাকায় তাহলে দিচ্ছেন না কেন? আপনি সেটা সংসদে যে বলবেন আপনার এলাকায় কি আছে কি নাই, তারপর আপনি বরাদ্দের কথা আসবেন। 18 মাসে উপদেষ্টারা যে বিভিন্ন সময় শুনেন, সব পদ্ধতি টাকা নিয়ে গেছে দেওয়ার বরাদ্দের মধ্যে জন্য। ত্রুটি আছে। হ্যাঁ, তো আপনারা এগুলো তো এমপিরা বন্ধ আপনাদের বরাদ্দের দায়িত্ব উপদেষ্টারাই নেই। নিয়ে গেছে সব আমাদের টাকা। উপদেষ্টা মানে কি? কোনো কিন্তু উন্নয়ন আমাদের এমপিরা উপদেষ্টা কি পররাষ্ট্র উপদেষ্টা কার? আচ্ছা, আপনারা এখানে তর্ক করে গম বরাদ্দ পাবেন না। আপনারা বিষয়গুলোটা সংসদে তুলেন, আচ্ছা, তাহলে তাহলে বরং চাল ভালো দিয়ে হবে। দেন তাকে। সেটাই আমরা বরং একটু কথা বলি যে আসলে এক্স্যাক্টলি মানে এখানে সব বিষয়ে কথা বলে হবে না, যেমনটা আমরা এর আগে শুনেছি যে স্পিকার বলেছেন বাকিটা আপনারা টকশোতে বলেন, আজকে বলতেই হচ্ছে এইসব আলোচনা বাকিটা সংসদে তুলেন।